দেখো নেক্সট টপিক সল্ট। সল্ট কি বলছে, একটু আগেই আমি বেস পড়ানোর সময় বা অ্যাসিড পড়ানোর সময় উদাহরণের মধ্যে আমি অনেকবার বলেছি যে অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়াতে ব্যাপারটা নিউট্রালাইজ হয়। মানে অ্যাসিডের মধ্যে যদি তুমি ক্ষার দাও তাহলে অ্যাসিডের ধর্ম সেখানে আর থাকবে না, ক্ষারের ধর্ম সেখানে থাকবে না। তো সেখানে নতুন ধর্মযুক্ত কি তৈরি হবে? সল্ট। না সেখানে অ্যাসিডের গুণ থাকবে, না সেখানে ক্ষারের গুণ থাকবে। তার মানে অ্যাসিড এবং অ্যালকালি, তার মানে অ্যাসিড অ্যান্ড বেস বা অ্যালকালি, when acid reacts with alkali, salt and water are formed. তখন সল্ট এবং ওয়াটার তৈরি হয়। আচ্ছা, এবার তোমার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে তুমি বলতে পারো যে আচ্ছা স্যার, বেস কোনটা আর অ্যালকালি কোনটা? বেস মানে তো ক্ষার, অ্যালকালি মানেও কি ক্ষার? না, এখানে একটা গল্প আছে। বেস হচ্ছে ক্ষার আর অ্যালকালি মানে হচ্ছে ক্ষারক। আচ্ছা, এই ক্ষার আর ক্ষারকের ব্যাপারটা কি ভাই? যে বেস ওয়াটার সলিবল সেটা হচ্ছে অ্যালকালি। বোঝা গেল? when base is soluble in water then it is called as alkali. ঠিক আছে, তুমি সেটা নোট ডাউন করে নেবে খাতাতে। আমি এখানে লিখলাম না, এটা খুব মানে নর্মাল একটা প্রেডিকশন না, নর্মাল একটা লাইন বলা যেতে পারে, কিন্তু বিভিন্ন জায়গায় কনসেপ্টের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে কি বললাম? অ্যাসিড রিঅ্যাক্টস উইথ অ্যালকালি। অ্যালকালি কি? when base is soluble in water then it is called alkali. তাহলে যে ক্ষার জলে দ্রবীভূত হয় সেটি ক্ষারক বা অ্যালকালি। তাহলে যখন বিক্রিয়া করছে তখন তৈরি হচ্ছে কি? সল্ট অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, NaOH কি? ক্ষার, মানে ক্ষারক, ক্ষার নয়। আর তার মানে অ্যালকালি। আর এটা কি? অ্যাসিড। বিক্রিয়া করে তৈরি করছে কি? NaCl, সেটা লবণ, ছোটবেলার থেকে পড়ে আসছো। আর তার সঙ্গে H2O, মানে কিছু পরিমাণ জল। এবার এখানে কিছু এক্সাম্পল আছে, যে এক্সাম্পলগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি, তার কিছু কিছু কথা এখানে বলা আছে। দেখো এখানে প্রথমে ইউজেস অফ সাম ইম্পর্টেন্ট সল্ট। প্রথমে সোডিয়াম ক্লোরাইড বা NaCl। NaClটা কি? NaCl হচ্ছে খাদ্য লবণ, তাই তো? খাবারের মধ্যে অল্প পরিমাণে দেওয়া হয় যাতে খাবারের টেস্টটা এনরিচড হয়, তাই তো? কি বলছে? অ্যাজ এ ফ্লেভারিং এজেন্ট ইন ফুড আছে। ফ্লেভারিং এজেন্ট কেন বলছে? ধরো তুমি বড় একটা হাঁড়ি ভর্তি বিরিয়ানি তৈরি করবে, সমস্ত কিছু দিলে, এটা সেটা সব কিছু দিয়ে তুমি খুব সুন্দর একটা প্রিপারেশন করলে, হাঁড়ি ভর্তি বিরিয়ানি, দারুণ গন্ধ, কিন্তু তাতে লবণ দিলে না, তো কোনো কিছু ফ্লেভার কি পাওয়া যাবে? যাবে না। ওই জন্য ন্যূনতম ফ্লেভারিং এজেন্ট হিসেবে ধরা হয় সল্টকে। ঠিক আছে, এটা পরীক্ষায় কোশ্চেন আছে যে ফুডে ফ্লেভারিং এজেন্ট হিসেবে নর্মালি কি ইউজ হয়? সল্ট। ইন স্যালাইন ওয়াটার ফর এ পেশেন্ট অফ ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের পেশেন্টকে স্যালাইন ওয়াটার দেওয়া হয়। ডিহাইড্রেশনের পেশেন্ট মানে ধরো পেট খারাপ হয়েছে বা এক্সেসিভ ভমিটিং হয়েছে, তো তখন বডি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। তো বডি থেকে যখন প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় তখন স্যালাইন দেওয়া হয়। তো স্যালাইনের মধ্যে NaCl এর পার্সেন্টেজ কত থাকে? এটা বহুবার পরীক্ষায় এসছে। এটা হচ্ছে 0.9% NaCl। আর অন্যান্য মিডিয়ামের জিনিসপত্র থাকে, তো সেটা আমাদের দরকার নেই এখন। এই হলো। এবার সোডিয়াম আয়োডেট। ইন সোডিয়াম আয়োডেট NaIO3 আয়োডাইজ সল্ট টু প্রিভেন্ট গোয়াটার ডিজিজ। গোয়াটার রোগ সারাতে সোডিয়াম আয়োডেট দেওয়া হয়, যেটা লবণের সঙ্গেই মেশানো থাকে, ওই জন্যই বলে আয়োডাইজ সল্ট। পরীক্ষায় কোশ্চেন আসে লবণের মধ্যে কোন উপাদানটি গোয়াটার রোগকে সারায়? সোডিয়াম আয়োডেট। সোডিয়াম কার্বনেট Na2CO3 অ্যাজ ওয়াশিং সোডা। এই আমি বললাম এটা ওয়াশিং সোডা। আর বেকিং সোডা কি? NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। তারপর ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ গ্লাস, গ্লাস তৈরিতে ইউজ হয়। গ্লাস মেকিং আমি পড়াবো, কেমিস্ট্রির একটা আলাদা চ্যাপ্টারের মধ্যে আছে কি করে গ্লাস তৈরি হচ্ছে আর গ্লাসের কি কি টাইপস আছে, ওই ডিটেলস তুমি সেখানে দেখতে পাবে। সোডিয়াম বেনজোয়েট NaC7H5O2 ফুড প্রিজারভেটিভ ফর পিকলস, আচার সংরক্ষণে ইউজ হয়। আচ্ছা, এই ব্যাপারটা কীরকম? আচার যখন বাড়িতে তৈরি হয়, খেয়াল করবে আচার প্রচুর তেলের মধ্যে রাখা হয়। কেন তেলের মধ্যে? এই কারণেই রাখা হয়, না হতে গেলে ওটাতে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক করে, নষ্ট হয়ে যায়। তেলের মধ্যে কেন ফাঙ্গাস ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে না? কেননা তেলের ডেনসিটি অনেকটা বেশি, তাই তো? ওই জন্য সর্ষের তেলের মধ্যে, এবার সর্ষের তেলের ঝাঁঝটাও টেস্টটাকে এনরিচ করে, এবার তার মধ্যে আচারকে চুবিয়ে রাখা থাকে বাড়িতে যে আচার তৈরি হচ্ছে।
কিন্তু যদি সেটা তুমি দোকানে কিনতে যাও তাহলে দেখবে আচার আর তেল মিশে একটা তরকারি টাইপের হয়ে থাকে, কারি টাইপের হয়ে থাকে। কেন? কেন? ওর তো প্যাকেজিং করতে অসুবিধা যদি অনেকটা তেল থাকে। তাহলে সেখানে কি থাকে, কিছু কিছু আচার তো দেখবে তেল তুমি খুঁজেই পাবে না, তেল মিশে থাকে ওটার সঙ্গে, কিন্তু তাও ওটা বহুদিন থাকছে। তাতে থাকে সোডিয়াম বেনজোয়েট, সেটা আচার সংরক্ষণে ইউজ হচ্ছে। শুধু কি সোডিয়াম বেনজোয়েট, আর কি কিছু থাকে না? হ্যাঁ, মেইনলি সোডিয়াম বেনজোয়েট থাকে। এবার অন্যান্য যে সমস্ত ফুড প্রোডাক্ট আছে, যেমন প্যাকেজ ফুড আর কি, ক্যান্ড ফুড বলা যেতে পারে, বা প্যাকেজ ফুড, যেমন ধরে নাও এখন বিগ বাজার বা স্পেন্সার্স বা মোড়ে ওই চিকেন নাগেট পাওয়া যায়, মানে তৈরি করা জিনিস, তুমি নিয়ে আসলে প্যাকেট কাটলে তেলে ফেললে হয়ে গেল, তাই তো? ওই যে জিনিস বহুদিন পর্যন্ত ডিপ ফ্রিজে ফ্রোজেন অবস্থাতে আছে, যেটা ফ্রোজেন ফুডের মধ্যেও পড়ছে, সেটার মধ্যেও কিন্তু সোডিয়াম বেনজোয়েট থাকে। আর কোথায় থাকে? চিপসের প্যাকেট, হলদিরামের যে ক্যানের যে রসগোল্লা বা কেসি দাসের রসগোল্লা, এটা ছাড়া হাজার রকম যে সমস্ত ফুড প্রোডাক্ট তোমার বাড়িতে ক্যানে করে আসছে, প্রসেসড ফুড বা তৈরি করা ফুড, সে সমস্ত সমস্ত জিনিসের মধ্যে সোডিয়াম বেনজোয়েট থাকে। তো বহু রকমভাবে পরীক্ষায় কোশ্চেন আসে। আচ্ছা, এবার পটাশিয়াম নাইট্রেট KNO3 কোথায় থাকে? গান পাউডারে থাকে। এটা কি? গান পাউডারের চলতি কথা হচ্ছে বারুদ, বন্দুকে ইউজ হয়, নাম শুনে বোঝা যাচ্ছে। এর মধ্যে কি কি থাকে? সি থাকে, এস থাকে, KNO3 থাকে। বহুবার পরীক্ষায় কোশ্চেন এসেছে। গান পাউডারের মিশ্রণে কি থাকে? সি মানে কি? কার্বন বা চারকোল গুঁড়ো। এস মানে কি? সালফার বা গন্ধ। KNO3 পটাশিয়াম নাইট্রেট। এছাড়া ম্যাচস্টিকের মাথাতে থাকে। এবারে গান পাউডার প্রথম ইউজ হয়েছিল এনফিল্ড রাইফেলে। এনফিল্ড রাইফেল তো দেখেই থাকবে তোমরা, হিস্ট্রিতে খুব ভালো রকমভাবে এনফিল্ড রাইফেলের কথা শুনেছো। সেই এনফিল্ড রাইফেলের টোটা ছেঁড়া নিয়ে অনেক সমস্যা দেখা যায়। তাতে হিস্টোরিক্যাল প্রচুর গল্প আছে এটার পেছনে, সে যুদ্ধের গল্প, সে তোমরা জানো আমার থেকে ভালো। তো যাই হোক, তো একটা জিনিস বলার যে এনফিল্ড রাইফেল যে সমস্যাটা কিভাবে হয়। তো ধরো না, এনফিল্ড রাইফেল কার্তুজটা মোটামুটি এই সাইজের ছিল, তো ওটা দাঁতে ছিঁড়তে হতো। তো দাঁতে ছিঁড়তে হতো কেন? দাঁতে ছিঁড়লে ঢাকনাটা খুলে যেত, ঠিক আছে? ওটা ফিক্স করা থাকবে গরু বা শুকরের চর্বি দিয়ে। তো সেটা নিয়ে অনেক রকম সাম্প্রদায়িক ঝামেলা, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু এটাই বলতে চাইছি যে দাঁতে ছিঁড়ে ওটা করতো কি, দাঁতে ছিঁড়ে বন্দুকের নলের মধ্যে সেটা ইনস্টল করতে হতো, আগে ঢেলে দিতে হতো। ঢেলে দেওয়ার পর একটা বড় লাঠি আছে, সেটা দিয়ে ওটাকে সেট করে তারপরে ফায়ার করা যেত একবার। এবার তোমার দেখে মনে হতে পারে যে এত কিছু প্রসেসিং এর পর কেউ তো এসে মেরে চলে যেতে পারে না, প্রসেসিংটা ট্রুপ অনুযায়ী হতো। 1 2 3 4, প্রথম ট্রুপ তৈরি করলো, ওরা ফায়ারিং করার পর ওরা বসে গেল, সেকেন্ড ট্রুপ রেডি হয়ে আছে, ওরা গুলি করছে, এরকমভাবে কন্টিনিউয়াস প্রসেসে গুলি চলতে থাকে। এবার সেই যে ডাস্টটা দেওয়া হচ্ছে, সেই ডাস্টটাই হচ্ছে গান পাউডার, মানে তখন যে দেওয়া হয়েছিল উইথ বুলেট, ওর সঙ্গে বুলেটও থাকে। এখন সেটা ইনস্টল করা থাকে একটা গুলির মধ্যে, খেয়াল করে দেখবি গুলিটা বেরিয়ে যায়, খোলাটা বাইরে পড়ে যায়, ঠিক আছে? আর তখন যে এক্সপ্লোশনটা হচ্ছে সেটা হচ্ছে গান পাউডারের জন্য। শুধু কি বন্দুকের কার্তুজে ইউজ হয় না, এটা ছাড়া গ্রেনেডে ইউজ হতে পারে, বিস্ফোরক যে কোনো জিনিসের মধ্যে ইউজ হতে পারে। পরীক্ষায় কোশ্চেন আসে যে গান পাউডারের মধ্যে কি কি থাকে। এবার তারপরের পয়েন্ট স্টার্ট। দেখো নেক্সট পয়েন্ট, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 কি কাজে লাগে? ডিহাইড্রেটিং এজেন্ট। এটা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ইউজ হয়। মানে ডিহাইড্রেটিং এজেন্ট বলতে জলকে বা ময়েশ্চারকে শোষণ করতে ইউজ হচ্ছে, ডিহাইড্রেট করতে ইউজ হচ্ছে। ইউজ ফর রিমুভিং ময়েশ্চার ফ্রম গ্যাস, গ্যাস থেকে ময়েশ্চারকে রিমুভ করতে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ইউজ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ধরে নাও যে সমস্ত গ্যাস তৈরি হচ্ছে, যেমন ধরে নাও অক্সিজেন গ্যাস, তুমি ল্যাবে অক্সিজেন গ্যাস তৈরি করলে উপরে কন্টেইনারে জমা হলো, ঠিক আছে? এবার জমা হওয়ার পর তার মধ্যে প্রচুর ময়েশ্চার মিশে থাকে। এবার সেখান থেকে ময়েশ্চারকে রিমুভ করতে গেলে তোমাকে করতে হবে কি, CaCl2 টুকরো তার মধ্যে দিয়ে দিতে হবে। তো CaCl2 টুকরো ময়েশ্চারকে অ্যাবজর্ব করে নেয়, দেন তুমি শুষ্ক গ্যাস পেলে। তো এরকম ব্যাপারটা আর কি। ব্লিচিং পাউডার CaOClCl, ভালো কথা। কি হিসেবে ইউজ হয়? ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ইউজ হয়, জীবাণুনাশক হিসেবে ইউজ হয়, এটা তোমরা জানো। অ্যাজ এ ব্লিচিং এজেন্ট, ব্লিচ করতে ইউজ হচ্ছে বা ব্লিচিং এজেন্ট হিসেবে ইউজ হচ্ছে। ব্র্যাকেটে লেখা আছে রিমুভিং কালার। আচ্ছা, রিমুভিং কালার ব্যাপারটা, ধরো তোমার শার্টে বা তোমার ড্রেসে আর কি কোনো এমন একটা আনওয়ান্টেড দাগ পড়েছে, সেটা উঠছে না, পেনের কালির হতে পারে বা কোনো খাবারের হতে পারে। তো তখন তুমি সেটা লন্ড্রির দোকানে গিয়ে বললে যে এটাকে তুমি ওয়াশ করবে, কালি যেন উঠে যায় বা দাগটা যেন উঠে যায়। ওরা কিন্তু ঠিকঠাক প্রপোর্শনে সেখানে ব্লিচিং পাউডার অ্যাপ্লাই করে, তাহলে সেখান থেকে কালারকে ওরা তুলে দিতে পারে। তো
এক্সটেন্সিভ ডার্টি স্টেইন যদি পড়ে যায়, মানে অত্যাধিক গাঢ় যদি রংটা হয়, তাহলে ওরা কিন্তু গ্যারান্টি দিতে পারে না। ওরা বলে হয় উঠবে, না হয় পুরো জায়গাটা সাদা হয়ে যাবে। কারণ ব্লিচিং পাউডার পার্সেন্টেজ যদি বেশি দেওয়া হয় তাহলে ব্যাপারটা সাদা হয়ে যায়, তখন সেখানে আবার পেইন্ট করে নিতে হয়। এই হচ্ছে প্রসেসিং। তো কালার রিমুভ করা যায় সেখান থেকে। এবার তুমি যদি বাড়িতে এখন প্র্যাকটিস করতে যাও যে আমি ব্লিচিং পাউডার দিয়ে আমি সেখানকার ময়লা তুলবো, তো তাহলে কিন্তু জায়গাটা ফুটো হয়ে যাবে, কারণ আমরা জানি না প্রপোর্শন কতটা দিতে হয়। এটা ছাড়া ফেস ব্লিচ যে করা হয় তাতেও কিন্তু ব্লিচিং পাউডারে কিছুটা পার্সেন্টেজ থাকে, কিছুটা পার্সেন্টেজ ব্লিচিং পাউডার এবং অন্যান্য কিছু একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে একটা ওরা প্যাক তৈরি করে, ফেস প্যাক, যেটা ফেসে অ্যাপ্লাই করা হয় যাতে উপরে মেলানিনের স্তরটাকে তুলে দেওয়া যায়, ওই জন্য একটা ব্রাইটনেস ইনক্রিজ করে আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে ব্লিচিং এজেন্ট, রিমুভিং কালার। এবার দেখো অ্যালাম, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, KAlSO4 ভোল্টওয়াইজ 12H2। সংকেতগুলো একটু দেখে রাখবে, কখনো দরকার পড়বে। পিউরিফিকেশন অফ ওয়াটার, জলকে পিউরিফাই করতে ইউজ হয়। ধরো তুমি এমন একটা জায়গার জল নিয়ে আসলে যে জায়গার জলে আয়রনের ভাগ অনেকটা বেশি, 5-6 দিন যদি ক্লিয়ার বোতলের মধ্যে রাখা যায় সেই জলকে, তাহলে বোতলের কালার ব্রাউন হয়ে যায়। বেশ কিছু জায়গার জলে এরকম প্রপার্টিস দেখা যায়। তো জলের বোতল যদি ব্রাউন হয়ে যায়, তুমি যদি একটা ছোট টুকরো অ্যালাম তার মধ্যে দিয়ে দাও, তাহলে সেখান থেকে সমস্ত ব্রাউন যে আয়রনের পার্টিকেলগুলো সব নিচে অধক্ষিপ্ত হয়। তো পিউরিফিকেশনের কাজে এটা বিভিন্নভাবে ইউজ হয়ে থাকে। আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, যখন ছোট ছোট ফিল্টার ইউজ হতো, ফিল্টারের মাঝে একটা নব মতো থাকতো যার মধ্যে দিয়ে জল এসে নিচে পড়তো ড্রপ ওয়াইজ। ওই যে নব বা ওই যে ফিল্টার বা ওই যে চ্যানেল, তার মধ্যে কিন্তু দুটো লেয়ারে অ্যালার্ম থাকতো বা ফিটকিরি থাকতো বা ফটকিরি, যাই বলো না কেন। তার মানে ওয়াটার পিউরিফিকেশনে ইউজ হয় অ্যাজ অ্যান্টিসেপটিক আফটার শেভ। আফটার শেভ হিসাবে আমরা ইউজ করে থাকি, দেখে থাকবে। কেন ইউজ হয়? কেননা কোথাও যদি কেটে যায় তাহলে খুব ভালো অ্যান্টিসেপটিক আকারে কাজ করছে, তার সঙ্গে সেটা রক্ত জমাট বাঁধাতেই ইউজ হয়। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। টোটাল চ্যাপ্টারের মধ্যে যা যা জিনিস ছিল, অ্যাসিড, বেস, সল্ট, সমস্ত কিছু এখানে শেষ হলো। তোমরা টোটালটা মাইনুটলি পড়বে, এর সঙ্গে পিডিএফটা ট্যালি করে করে পড়বে। কোথাও কোনো সমস্যা থাকলে তুমি আমাকে কোশ্চেন করতে পারো, তুমি আমাকে মেসেজ করবে, বা তুমি আমাকে ভয়েস করতে পারো, যেটা তোমার ঠিকঠাকভাবে শ্যুট করে। ঠিক আছে? পুরো চ্যাপ্টারটা একসঙ্গে পড়বে, কোনোটাতে কোথাও যেন সমস্যা না থাকে। ওকে, থ্যাংক ইউ।